লিট ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের নিবেদন সৈয়দ মোজতবা আলীর নোনা জল, একটি বিখ্যাত গল্প। কথা না বাড়িয়ে শুরু করা যাক। নোনা জল। সেই গোয়ালন্দ চাঁদপুরি জাহাজ। ৩০ বছর ধরে এর সঙ্গে আমার চেনাশোনা। চোখ বন্ধ করে দিলেই হাতড়ে হাতড়ে ঠিক বের করতে পারবো কোথায় জলের কল, কোথায় চাখিলির দোকান, মুরগির খাঁচাগুলো রাখা হয় কোন জায়গায়। অথচ আমি জাহাজের খালাসি নই, অবরের সবরের যাত্রী মাত্র। ৩০ বৎসর পরিচয়ে আমার আর সবই বদলে গিয়েছে। বদলায়নি শুধু ডেসপেস স্টিমারের দল। এ জাহাজের ও জাহাজের ডেকে কেবিনে কিছু কিছু হেরফার সব সময় ছিল, এখনও আছে, কিন্তু সবকটা জাহাজের গন্ধটি হুবহু একই। কীরকম ভেজা ভেজা সোদা সোদা যে গন্ধটা, আর সব কিছু ছাপিয়ে ওঠে একটা মুরগি কারি রান্নার। আমার প্রায় মনে হয়েছে সমস্ত জাহাজটাই যেন একটা আস্ত মুরগি, তার পেটের ভেতর থেকে যেন তার ওই কারি রান্না আরম্ভ হয়েছে। এ গন্ধ তাই চাঁদপুর, নারায়ণগঞ্জ, গোয়ালন্দ যে কোনো স্টেশনে পৌঁছানো মাত্রই পাওয়া যায়। পুরনো দিনের রূপরস গন্ধ স্পর্শ সবই রয়েছে, শুধু লক্ষ্য করলুম ভিড় আগের চেয়েও কম। দ্বিপ্রহরে পরিপাটি আহারাদি করে ডেক চেয়ারে শুয়ে দূর দিগন্তের দিকে তাকিয়ে ছিলুম। কবিত্ব আমার আসে না, তাই প্রকৃতির সৌন্দর্য আমার চোখে ধরা পড়ে না, যতক্ষণ না রবি ঠাকুর সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন। তাই আমি চাঁদের আলোর চেয়ে পছন্দ করি গ্রামোফোনের বাক্স। পোর্টেবলটা আনবো করছি, এমন সময় চোখে পড়ল একখানা মন্দিতা দেশ। মালিক না আসা পর্যন্ত তিনি যদি পরিহস্তে কিঞ্চিত আভ্রষ্টাও হয়ে যান, তা তার স্বামী বিশেষ বিরক্ত হবেন না নিশ্চয়ই। রূপদর্শী ছদ্মনাম নিয়ে এক নতুন লেখক খালাসিদের সম্বন্ধে একটি দরদ ভরা লেখা ছেড়েছে। ছোকরার পেটে এলেম আছে, নইলে অতখানি কথা গুছিয়ে লিখল কি করে? আর এত সব কেচ্চা কাহিনী বা জোগাড় করলো কোথা থেকে? আমি তো একখানা ছুটির আর্জি লিখতে গেলেই হিমশিম খেয়ে যাই। কিন্তু লোকটা যা সব লিখেছে, এর কি সবই সত্যি? এত বড় অন্যায় অবিচারের বিরুদ্ধে খালাসিরা লড়াই দেয় না কেন? আবার একটা কথা হলো, সিলেট নোয়াখালীর আনারিরা দেবে ঘুঘু, ইংরেজের সঙ্গে লড়াই আমিও যেমন। জাহাজের মেজো সারেঙের আজ বোধহয় ছুটি। সিল্কের লঙ্গি, চিকনের কুর্তা আর মুগার কাজ করা কিস্তি টুপি পরে ডেকের উপর টহল দিয়ে যাচ্ছে। মাঝে মাঝে আবার আমার দিকে আর নয়না তাকাচ্ছেও। ডেসপেসির পুটিং ও মানুয়ারির তিমি দুই মাছ। একে জিজ্ঞেস করা যাক না কেন? দর্শন করেছে কতটুকু, আর কল্পনায় বনেছে কতখানি। একটুখানি গলা খাতির দিয়ে ঝুধালুম, ও সারেং সাহেব, জাহাজ লেট যাচ্ছে না তা তো? লোকটা উত্তর দিয়ে সবিনয়ে বলল, আমাকে আপনি আপনি বলবেন না সাহেব, আমি আপনাকে দু একবারের বেশি দেখিনি, কিন্তু আপনার আব্বা সাহেব, বড় ভাই সাহেবেরা এক গরিবকে মেহরবানি করেন। খুশি হয়ে বললাম, তোমার বাড়ি কোথা? বাস না, তার ফুরসত নেই, ধাপ করে ডেকের উপর বসে পড়ল। আমি বললাম, সে কি, একটা টুল নিয়ে এসব আর আজকাল। কথাটি শেষ করলাম না, সারেঙ্গও টুল আনল না। তারপর আলাপ পরিচয় হলো। দেশের লোক, সুখ দুঃখের কথা অবশ্যই বাদ পড়ল না। শেষটা মুখ পেয়ে রূপদর্শী দর্শন, তাকে আগাগোড়া পরে শোনালুম। সে গভীর মনোযোগ দিয়ে তার জাত ভাই চাষারা যেরকম পুঁথি পড়া শুনে সেরকম আগাগোড়া শুনল। তারপর খুব লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলল। আল্লাহ তাআলার উদ্দেশ্যে এক হাত কপালে ঠেকিয়ে বললে, ইনসাফের, ন্যায় ধর্মের কথা বললেন হুজুর, এ দুনিয়া ইনসাফ কোথায়? আর বেইনসাফি তো তারাই করেছে,
বেশি যাদের ক্ষুধা ধন দৌলত দিয়েছেন বিস্তর, ক্ষুধা তালাই তার জন্য কি ইনসাফ রাখেন? তাই বা বুঝিয়ে বলবে কি? আপনি সমীর উদ্দিনকে চিনতেন, বহু বছর আমেরিকায় কাটিয়েছিল, অনেক টাকা কামিয়েছিল। আমেরিকার কথা মনে পড়ল। চৌতলি পরগনার বাড়ি না যেন ওই দিকেই কোনোখানে। সারেং বললে, আমার ওই গা ধলাই ছড়ার লোক, বিদেশে সে যা টাকা কামিয়েছে ওরকম কামিয়েছে অল্প লোকে। আমরা খিদিরপুরের সাইন করে জাহাজের কামে ঢুকেছিলাম একই দিনে একই সঙ্গে। আমি শুধালাম, কি হলো তার? আমার ঠিক মনে পড়ছে না। সারেং বলে, শুনুন, যে লেখাটি হুজুর পরে শোনালেন তার সব কথাই অতিশয় হক, কিন্তু জাহাজের কাজে বিশেষ করে গোড়ার দিকে যে কি জান মারা খাটুনি তার খবর কেউ কখনো দিতে পারবে না, যে সে জাহাজ নামের ভিতর দিয়ে কখনো যায়নি। বয়লারের পাশে দাঁড়িয়ে যে লোকটা ঘন্টার পর ঘন্টা ধরে কয়লা ঢালে, তার সর্বাঙ্গ দিয়ে কীরকম ঘাম ঝরে দেখেছেন? এই জাহাজে যার দুদিক খোলা, পদ্মার জোর বাতাসের বেশি খানিকটা যেখানে স্বচ্ছন্দে বেশ আনাগোনা করতে পারে, এ তো বেহেশত। আর দরিয়ার জাহাজের গর্বের নিচে যেখানে ইঞ্জিন ঘর, তার সব দিক বন্ধ, তাতে কখনো হাওয়া বাতাস ঢোকে না। এই 10-12-14 হাজার টনে ডাঙর ডোঙর জাহাজের বয়লারের আকারটা কত বড় হয় এবং সেই কারণে গড় মিটার বহর কতখানি, সে কি বাইরের থেকে কখনো অনুমান করা যায়? খাল বিল নদীর খোলা হাওয়ার বাচ্চা আমরা হঠাৎ একদিন দেখি সেই জাহান্নামের মাঝখানে কালো কালো বিরাট বিরাট শয়তানের মতো কলকবজা লোহা লক্করের মুখোমুখি। পয়লা পয়লা কামে নেমে সবাই ভিড়মি যায়। তাদের তখন উপরে টেনে জলের কলের নিচে শুয়ে দেওয়া হয়। হাঁস ফিরলে পর মুঠো মুঠো নুন গেলান হয়। গায়ের ঘাম দিয়ে সব নুন বেরিয়ে যায় বলে মানুষ তখন আর বাঁচতে পারে না। কিংবা দেখবেন কয়লা ঢেলে যাচ্ছে বয়লারে, ঠিক ঠিক হঠাৎ কথা নেই বার্তা নেই, বেলচে ফেলে ছুটে চলেছে সিঁড়ির উপর সিঁড়ি বেয়ে, খোকা ডেক থেকে সমুদ্রে ঝাঁপিয়ে পড়বে বলে। অসহ্য গরমে মাথা বিগড়ে গিয়েছে। জাহাজি বলিতে কি বলে একম। আমি শুধালুম, একে কি ইংরেজিতে বলা হয় এমাক? কিন্তু তখন তো মানুষ খুন করে। সারেং বললে, জি হা। তখন বাধা দিতে গেলে হাতের কাছে যা পায় তা দিয়ে খুন করতে আসে। তারপর একটু থেমে সারেং বললে, আমাদের সকলের 2-1 বার হয়েছে, আর সবাই জিভে ধরে চুবিয়ে আমাদের ঠান্ডা করেছে, কিন্তু সমীরুদ্দি কখনো একেবারে তোরেও কাতর হয়নি। তাকে আপনি দেখেছেন সাহেব, বাং মাছের মতো ছিল তার শরীর, অথচ হাত দিয়ে টিপলে মনে হতো কচ্ছপের খোল। জাহাজের চীনা বাবরচির ওজন ছিল 3 মণের কাছাকাছি। তাকে সে এক থাবড়া মেরে বসিয়ে দিতে পারত। লাঠি খেলে খেলে তার হাতে জন্মেছিল বাঘের থাবার তাগিদ। কিন্তু সে যে ভিড়মি যায় না, এমক হয়নি, তার কারণ তার শরীরের জোর নয়, দিলের হিম্মত। সে মন বেঁধেছিল যে করেই হোক পয়সা কামাবেই, ভিড়মি গেলে চলবে না, বিমারি পাকড়াও শকত মানা। সারেং বললে, বেহদ তকলিফে জানি পানি হয়ে যে কুলুম শহরে পৌঁছলাম। আমি শুধালাম, সে আবার কোথায়? বললে, বাংলা যারে লঙ্কা কয়। আমি বললাম, ও কলম্বো? জি, আমাদের উচ্চারণ তো আপনাদের মতো ঠিক হয় না, আমরা বলি কুলুম শহর। সেখানে ডাঙায় বেরাবার জন্য আমাদের নামতে দিল বটে, কিন্তু যারা পয়লাবার জাহাজে বেরিয়েছে তাদের উপর কড়া নজর রাখা হয়, পাছে জাহাজের অসহ্য কষ্ট এড়াবার জন্য পালিয়ে যায়। সমীরুদ্দি বন্দরে নামলেই না, বললে, নামলেই তো বাজে খরচা,
আর সে কথাও ঠিক বটে। হুজুর, খালাসিরা কাঁচা পয়সা বন্দরে যা ওড়ায়, যে জীবনে কখনো 5 টাকার নোট দেখেনি, আদলির বেশি কামায়নি, তার হাতে 15 টাকা, সে তখন কেগের বাচ্চা কেনে। আমার পেট ভরে যা খুশি তাই খেলাম, বিশেষ করে শাক সবজি। জাহাজে খালাসিদের কপালে ও জিনিস কম নেই বললেও হয়, দেশে যাওয়ার ছড়াছড়ি। তারপর কোলম থেকে আদন বন্দর। আমার আর ইংরেজি এইডন বলার দরকার হলো না। তারপর লাল দরিয়া পেরিয়ে শ্বশুরখাড়ি, দুদিকে ধুধু মরুভূমি, বালু আর বালু, মাঝখানে ছোট্ট খাল। বুঝলুম শ্বশুরখাড়ি মানে সুয়েজ কানাল। তারপর পুষই, সেখানে খালের শেষ বারিয়া বন্দর। আমরা শাকসবজি খেতে নামলাম সেখানে। ঝানুরা গেল খারাপ জায়গায়। পোর্ট সাইডের গণিকালয় যে বিশ্ববিখ্যাত দেখলুম, সারেংয়ের পোষের খবরটি রাখে। পুরসুই থেকে মার্সুই, মার্সুই থেকে হাম্বর, জার্মানির মুলুকে। ততক্ষণে সিলেটের উচ্চারণে বিদেশি শব্দ কি ধ্বনি নেয় তার খানিকটা আন্দাজ হয়ে গিয়েছে। তাই বুঝলুম মার্সেলজ হামবুর্গের কথা হচ্ছে। আর এটাও লক্ষ্য করলুম যে সারেং বন্দরগুলোর নাম সোজা ফরাসি জার্মান থেকে শুনে শিখেছে। তা যেরকম উচ্চারণ করে, ইংরেজির বিকৃত উচ্চারণের মারফতে নয়। সারেং বলল, হামবুরে সব মাল নেমে গেল। সেখান থেকে আবার মাল গাদাই করে আবার দরিয়া পাড়ি দিয়ে গিয়ে পৌঁছলুম নোক বন্দরে, মিরকিন মুলকে। নিয়া ঝুনা কোনো খালাসিকে নোক বন্দরে নামতে দেয় না, বড় কড়াকড়ি সেখানে। আর হবেই না কেন, মিরকিন মুলক সোনার দেশ। আমাদের মতো চাষাভুষাও সেখানে মাসে 500-700 টাকা কামাতে পারে। আমাদের চেয়েও কালা, একদম মিস কালা আদমিও সেখানে তার চেয়েও বেশি কামায়। খালাসিদের নামতে দিলে সব কটা ভেগে গিয়ে তামাম মুলুকে ছড়িয়ে পড়ে প্রাণ ভরে টাকা কামাবে। তাতে নাকি মিরকিন মজুদেরও জবর লোকসান হয়। তাই আমরা হয়ে এলাম জাহাজে বন্দি। নৌক পৌঁছবার 3 দিন আগে থেকে সমীরুদ্দিন করল শক্ত পেটের অসুখ। আমরা আর 5 জন বোমর বাহন করে হামেশাই কাজে ফাঁকি দেবার চেষ্টা করতাম, কিন্তু সমীরুদ্দিন 1 ঘন্টার তরেও কোনো প্রকারের গাফিলি করেনি। ডাক্তার থেকে শুয়ে থাকবার হুকুম দিলে। নৌক পৌঁছবার দিন সন্ধ্যেবেলা সমীরুদ্দিন আমাকে ডেকে পাঠিয়ে কসম কিরে খাইয়ে কানে কানে বললে সে জাহাজ থেকে পালাবে। তারপর কি কৌশলে সে পারে পৌঁছাবে তার ব্যবস্থা সে আমায় ভালো করে বুঝিয়ে বললে। বিশ্বাস করবেন না সাহেব, কীরকম নিখুঁত ব্যবস্থা সে কত ভেবে তৈরি করেছিল। কলকাতার চোরা বাজার থেকে সে কিনে এনেছিল একটা খাসা নীল রঙের স্যুট, শার্ট, টাই কলার, জুতো, মোজা। আমাকে সাহায্য করতে হলো শুধু একটা পেতলের ডেকচি জোগাড় করে দিয়ে। সন্ধ্যার অন্ধকারে সমীরুদ্দিন সাঁতারের জাঙ্গিয়া পরে নামলো জাহাজের উল্টো ধার দিয়ে খোলা সমুদ্রের দিকে। ডেকচির ভিতরে তার স্যুট, জুতো, মোজা আর একখানা তোয়ালে। বুক দিয়ে সেই ডেকচি ঠেলে ঠেলে বেশ খানিকটা চক্কর দিয়ে সে প্রায় 1/2 মাইল দূরে গিয়ে উঠবে ডাঙায়। পারে উঠে তোয়ালে দিয়ে গা মুছে জঙ্গিয়া ডেকচি জলে ডুবিয়ে দিয়ে শীষ দিতে দিতে চলে যাবে শহরের ভিতর। সেখানে আমাদেরই এক সিলেটি ভাইকে সে খবর দিয়ে রেখেছিল হাম্বুর থেকে। পুলিশের খোঁজাখুঁজি শেষ না হওয়া পর্যন্ত সেখানে গা ঢাকা দিয়ে থাকবে কয়েকদিন। তারপর দাড়ি গোঁফ কামিয়ে চলে যাবে নৌক থেকে বহু দূরে, যেখানে সিলেটিরা কাঁচা পয়সা কামায়। পালিয়ে ডাঙায় উঠতে পুলিশের হাতে ধরা পড়ার যে কোনো ভয় ছিল না তা নয়, কিন্তু একবার স্যুটটি পরে রাস্তায় নামতে পারলে পুলিশ দেখলেও ভাববে সে নৌক বাসিন্দা, সমুদ্র পাড়ে এসেছিল হাওয়া খেতে। প্যালেনটা ঠিক উতরে গেল সাহেব।
সমীরুদ্দির জন্য খোঁজ খোঁজ রব উঠল। পরের দিন দুপুরবেলা ততক্ষণে চিড়িয়া যে শুধু উর্গিয়া তা নয়, সে বনের ভিতর বিলকুল উধাও, একদম না পাত্তা। বরঞ্চ বনের ভিতর পাখিকে পেলেও পাওয়া যেতে পারে, কিন্তু নোক শহরের ভিতরে সমীরুদ্দিকে খুঁজে পাবে কোন পুলিশের গোঁসায়? গল্প বলায় ক্ষান্ত দিয়ে সারাং গেল জোহরের নামাজ পড়তে। ফিরে এসে ভূমিকা না দিয়েই সারেং বললে, তারপর হুজুর, আমি পুরো 7 বছর জাহাজে কাটাই। 2-5 বার খিদিরপুরে নেমেছি বটে, কিন্তু দেশে যাবার আর ফুরসত হয়ে ওঠেনি। আর কী বা হতো গিয়ে, বাবা মা মরে গিয়েছে, বউ বিবু তখন ছিল না। যতদিন বেঁচে ছিল বাপকে মাঝে মাঝে টাকা পাঠাতাম। বুড়ো শেষের দিকে কি বছর সুখেই কাটিয়েছে। ক্ষুধাতালার শুকর, বুড়ি নাকি আমার জন্য কাঁদত। তা হুজুর, দরিয়ার অথই নোনা পানি যাকে কাতর করতে পারে না, বুড়ির 2 ফোঁটা নোনা জল তার আর কি করতে পারে বলুন? বলল বটে হক কথা, তবু সারাংয়ের চোখেও 1 ফোঁটা নোনা জল দেখা দিল। সারেং বললে, যাক সে কথা। এই 7 বছর মাঝে মাঝে এর মুখ ও মুখ দেখি খবর কিংবা গুজব যাই বলুন, শুনেছি সমীরুদ্দি বহুত পয়সা কামিয়েছে, দেশেও নাকি টাকা পাঠায়। তবে সে আস্তানা গেড়ে বসেছে মিরকিন মুলুকে। দেশে ফেরার কোনো মতলব নেই। তাই নিয়ে আমি আফসোস করিনি, কারণ ক্ষুধাতালার যে কার জন্য কোন মুলুকে দানা পানি রাখেন তার হদিশ বাতিল আবেগে। তারপর কলঘরের তেলের পিছল মেঝেতে আছাড় খেয়ে ভেঙে গেল আমার পায়ের হাড়ি। বড় জাহাজের কম ছেড়ে দিয়ে দেশে ফিরে এসে ঢুকলাম ডিসপ্যাচের কামে। এ জাহাজে আসার 2 দিন পরে একদিন খুব ভোরবেলা ফজরের নামাজের ওযু করতে যাচ্ছি। এমন সময় তাজ্জব মেনে দেখে বসে রয়েছে সমীরুদ্দি। বুকে জিবড়ে ধরে তাকে বললাম, ভাই সমীরুদ্দি। এক লহমায় আমার মনে পড়ে গেল সমীরুদ্দিনকে এককালে আমি আপনার ভাইয়ের মতন কতই না পের করেছি, কিন্তু তাকে হঠাৎ দেখতে পাওয়ার চেয়েও বেশি তাজ্জব লাগিল আমার। সে আমার পেরে কোনো সাড়া দিল না। গাঙের দিকে মুখ করে পাথরের পুতুলের মতো বসে রইল সে। শোধালাম, তোর দেশে ফেরার খবর তো আমি পাইনি। আবার এ জাহাজে করে চলছিস তুই কোথায়? কলকাতা? কেন, এদেশে মন টিকল না? কোনো কথা কয় না, ফকির দরবেশের মতো বসে রইল ঠায়, তাকিয়ে রইল বাইরের দিকে, যেন আমাকে দেখতেই পায়নি। বুঝলাম কিছু একটা হয়েছে। তখনকার মতো তাকে আর কথা খাওয়াবার চেষ্টা না করে ঠেলো টুলে কোন গতিকে তাকে নিয়ে গেলাম আমার কেবিনে। নাস্তার প্লেটে সামনে ধরলাম আন্ডা ভাজা ও পরাটা সাজিয়ে। ও খেতে বড় ভালোবাসত, কিছু মুখে দিতে চায় না, তবু জোর করে গেলালাম। বাচ্চারা মাকে মানুষ যেরকম মুখে খাবার ঠেসে দেয়। কিন্তু হুজুর, পরের জন্য অনেক কিছু করা যায়। জান তো কোরবানি দিয়ে তাকে বাঁচানো যায়, কিন্তু পরের জন্য খাবার গেলে কি করে? সেদিন দুপুরবেলা তাকে কিছুইতেই গোয়ালন্দে নামতে দিলাম না। আমার হুজুর মনে পড়ে গেল বহু বছরের পুরনো কথা, নৌক বন্দরের। আমাদের নামতে দেনি, তখন সমীরুদ্দিন সেখানে গায়েব হয়েছিল। রাতের অন্ধকারে সমীরুদ্দিন মুখ ফুটিল। হঠাৎ নিজে থেকেই বলতে আরম্ভ করল কি ঘটেছে। সারেং দম নেওয়ার জন্য না অন্য কোনো কারণে খানিকক্ষণ চুপ করে রইল, বুঝতে পারলুম না। আমিও কোনো খোঁচা দিলাম না। বললে, তা সে দুঃখের কাহিনী। ঠিক ঠিক বলি কি করে সাহেব। এখনও মনে আছে কেবিনের ঘুরঘুটি অন্ধকারে সে আমাকে
সব কিছু বলছিল। এক আধটা কথা যেন সে অন্ধকারে ফুটো করে আমার কানে এসে বিঁধেছিল। আর অতি অল্প কথাই সে সব কিছু সেরে দিয়েছিল। 7 বছরে সে প্রায় 20,000 টাকা পাঠিয়েছিল দেশে তার ছোট ভাইকে। 20,000 টাকা কতখানি হয় তা আমি জানি নে, একসঙ্গে কখনো চোখেও দেখিনি। আমি বললাম, আমিও জানি নে, আমিও দেখিনি। তবেই বুঝুন হুজুর, সে টাকা কামাতে হলে কতটা জানি কুরবানি দিতে হয়। প্রথমে 500 টাকা পাঠিয়ে ভাইকে লিখলে মহাজনের টাকা শোধ দিয়ে বাড়ি ছাড়াতে, তারপরে 1000 বাড়ি পাশের পতির জমি কেনার জন্য, তারপর আরও অনেক টাকা দিঘি খোদাবার জন্য, তারপর আরও বহু টাকা শহরি ঢঙে পাকা চুনকাম করে দেওয়াল ওলা টাইলের 4খানা বড় ঘরের জন্য, আরও টাকা ধানের জমি, বলদ, গাই, গোয়ালঘর, মরাই, বাড়ির পিছনে মেয়েদের পুকুর এসব করার জন্য, এবং সর্বশেষ 5,000 টাকা টঙ্গী ঘরের উল্টো দিকে দিঘির এপারে পাকা মসজিদ বানাবার জন্য। 7 বছর ধরে সমীরুদ্দি মিরকিন মুলুকে অসুরের মতো খেটে 2 শিফটে 2.5 শিফটে গতর খাটিয়ে জান পানি করে পয়সা কামিয়েছে। তার প্রত্যেকটি করি হালালের রোজগার। আর আপন ভাই খরচার জন্যে সে যা পয়সা খরচ করেছে তা দিয়ে মিরকিন মুলুকের ভিখারিরও দিন গুজরান হয় না। সব পয়সা ঢেলে দিয়েছে বাড়ি বানাবার জন্য, জমি কেনার জন্য। মিরকিন মুলুকের মানুষ যেরকম চাষবাসের খামার করে আর ভদ্রলোকের মতো ফ্যাশনের বাড়িতে থাকে, সে দেশে ফিরে সেরকম করবে বলে। ওদিকে ভাই প্রতিটি চিঠিতে লিখেছে এটা হচ্ছে সেটা হচ্ছে করে করে। যেদিন সে খবর পেল মসজিদ তৈরি শেষ হয়েছে, সেদিন রওনা দিল দেশের দিকে। নৌক বন্দরে জাহাজে কাজ পায় আনাদি কালা আদিম বিনা তার ক্লিফে। তারপর সমীরুদ্দিন হরেক রকম কলকারখানার কাজ করে করে কল কবজা এমনি ভালো শিখেছিল যে তার ওই সার্টিফিকেটের জোরে জাহাজে আরামের চাকরি করে ফিরল খিদির পর। সন্ধ্যের সময় জাহাজ থেকে নেমে সোজা চলে গেল শিয়ালদা। সেখানে প্ল্যাটফর্মে রাত কাটিয়ে পরদিন ভোরে চাটগা মেলা দিল শ্রীমঙ্গল স্টেশনে পৌঁছল রাত 3টায়। সেখান থেকে হেঁটে রওনা দিল ধলাইছড়ার দিকে। 8 মাইল রাস্তা, ভোর হতে না হতেই বাড়ি পৌঁছে যাবে। রাস্তা থেকে 1.5 মাইল ধানক্ষেত, তারপর ধলাইছড়া গ্রাম। হালের উপর দিয়ে গ্রামে পৌঁছাতে হয়। বিহানের আলো ফুটবার সঙ্গে সঙ্গে সমীরুদ্দি পৌঁছল ধানক্ষেতের মাঝখানে। মসজিদের একটা উঁচু মিনার থাকার কথা ছিল, কারণ মসজিদের নকশাটা সমীরুদ্দিকে করে দিয়েছিল এক মিশরি ইঞ্জিনিয়ার। আর হুজুরও মিশর মুলুকে বহুকাল খাটিয়েছেন। তাদের মসজিদ মিনারের বাহার হুজুর দেখেছেন আমাদের চেয়ে ঢের বেশি। কত দূর দরাজ থেকে সে মিনার দেখা যায় সে আপনি জানেন, আমিও জানি, সমীরুদ্দিও জানে। মিনার না দেখতে পেয়ে সমীরুদ্দি আশ্চর্য হয়ে গেল। তারপর ক্রমে ক্রমে এগিয়ে দেখে কোথায় দিঘি, কোথায় টাইলের টঙ্গী ঘর। আমি আশ্চর্য হয়ে শুধালাম, সে কি কথা? সারেং যেন আমার প্রশ্ন শুনতে পায়নি, আচ্ছন্নের মতো বলে যেতে লাগলো, কিছু না। সেই পুরনো ভাঙা খড়ের ঘর আরও পুরনো হয়ে গিয়েছে। যেদিন সে বাড়ি ফিরেছিল সেদিন ঘরটা ছিল 4টা বাঁশের ঠেকনায় খাড়া, আজ দেখে 6টা ঠেকনা। তবে কি ছোটো ভাই বাড়ি ঘরদের গায়ের অন্যদিকে বানিয়েছে? কই, তাহলে তো নিশ্চয়ই সে কথা কোনো না কোনো চিঠিতে লিখত। এমন সময় দেখে গায়ের বাসিত মোল্লা যে আমাদের সবাইকে বড় পেয়ার করে, সমীরুদ্দিকে আদর করে বুকে জড়িয়ে ধরলেন। প্রথমটায় তিনিও কিছু বলতে চাননি। পরে সমীরুদ্দির চাপে পড়ে সেই ধান ক্ষেতের মধ্যেখানে তাকে খবরটা দিলেন।
তার ভাই সব টাকা ফুঁকে দিয়েছে। গোড়ার দিকে শ্রীমঙ্গল, কুলাউড়া, মৌলবাজারে, শেষের দিকে কলকাতায় ঘোরা, মেয়ে মানুষ, আরও কত কি। আমি থাকতে না পেরে বলল, বলো কি সারেং, এরকম ঘা মানুষ কি সইতে পারে? কিন্তু বলো দেখিনি, গায়ের কেউ তাকে চিঠি লিখে খবরটা দিলেন না কেন? সারেং বললে, তারাই বা জানাবে কি করে সমীরতি কেন টাকা পাঠাচ্ছে। সমীরতির ভাই ওদের বলেছে, বড় ভাই বিদেশে লাখ টাকা কামায়, আমাকে ফুর্তি ফার্তির জন্য তারই কিছুটা পাঠায়। সমীরতির চিঠিও সে কাউকে দিয়ে পড়ায়নি। সমীরতি যে নিজে আমরের মতো লিখতে পড়তে জানে না, কিন্তু হারামজাদা ভাইটাকে পাঠশালায় পাঠিয়ে লেখাপড়া শিখিয়েছিল। তবু মোল্লাজি আর গায়ের 5 জন তার টাকা ওড়াবার বহর দেখে তাকে বাড়ি ঘরদোর বাঁধতে, জমি খামার কিনতে উপদেশ দিয়েছিল। সে নাকি বলেছিল, বড় ভাই বিয়ে শান্তি করে মিরকিন মুল্লুকে গোরস্তালি পেতেছে, এদেশে আর ফিরবে না, আর যদি ফেরেই বা সঙ্গে নিয়ে আসবে লাখ টাকা, 3 দিনের ভিতর 10খানা বাড়ি হাঁকিয়ে দেবে। আমি বললাম, ওহ কি পাষণ্ড। তারপর? সারেং বললে, সমীরতি আর গায়ের ভিতর ঢুকেনি, সেই ধান ক্ষেত থেকে উঠে ফিরে গেল। আবার শ্রীমঙ্গল স্টেশনে। সমীরতি আমাকে বলেনি, কিন্তু মোল্লাজি নিশ্চয়ই তাকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য পিড়াপড়ি করেছিলেন, কিন্তু সে ফেরেনি। শুধু বলেছিল যেখান থেকে এসেছে সেখানে আবার ফিরে যাচ্ছে। নিয়ে এল স্টেশনে। টাকা ফুরিয়ে গিয়েছিল বলে সে গায়েছিল। সমীরতির 2 পা জড়িয়ে ধরে সে মাপ চেয়ে তাকে বাড়ি নিতে চাইলে। আরও 5 জন বললেন, বাড়ি চলো। ফের মিরকিন যাবি তো যাবি, কিন্তু এতদিন পরে দেশে এসেছিস, 2 দিন জিরিয়ে যা। আমি বললাম, রাস্কেলটা কোন মুখে ভাইয়ের কাছে এলো সারেং? সারেং বললে, আমিও তাই পুষি। কিন্তু জানেন সাহেব, সমীরতি কি করলে? ভাইকে লাথি মারলে না, কিছু বললে না, শুধু বললে সে বাড়ি ফিরে যাবে না। তারপর দিন ভোরবেলায় এই জাহাজে তার সঙ্গে দেখা। আপনাকে তো বলেছি, সাবন্দরের বারণীর পুতুলের মতো চুপ করে বসে। দম নিয়ে সারেং বললে, অতি অল্প কথায় সমীরতি আমাকে সব কিছু বলেছিল, কিন্তু হুজুর, শেষটায় সে যা আপন মনে বিড়বিড় করে বলেছিল, তার মানে আমি ঠিক বুঝে উঠতে পারিনি। তবে কথাগুলো আমার স্পষ্ট মনে আছে। সে বলেছিল, ভিখিরির স্বপ্নে থেকে সে বড়লোক হয়ে গিয়েছে। তারপর ঘুম ভাঙতেই সে দেখে সে আবার দুনিয়ায়। আমি দেশি টাকা পাঠিয়ে বাড়ি ঘরদোর বানিয়ে হয়েছিলাম বড়লোক। সেই দুনিয়া যখন ভেঙে গেল, তখন আমি গেলাম কোথায়? বাস্তব ঘটনা না হয়ে যদি শুধু গল্প হতো, তবে এখানে শেষ করা যেত। কিন্তু আমি যখন যা শুনছি তাই লিখছি, তখন সারেংয়ের বাদবাকি কাহিনী না বললে অন্যায় হবে। সারেং বললে, 14 বছর হয়ে গিয়েছে, কিন্তু আমার সর্বক্ষণ মনে হয় যেন কাল সাজে সমীরতি আমার কেবিনের অন্ধকারে তার ছাতির খুন জড়িয়েছিল। কিন্তু ওই যে ইনসাফ বললেন না হুজুর, তার পাত্তা দেবে কে? সমীরুদ্দিন মিরকিন মুলুকে ফিরে গিয়ে 10 বছরে আবার 30,000 টাকা কামায়। এবারে আর ভাইকে টাকা পাঠায়নি। সেই ধন নিয়ে যখন দেশে ফিরছিল, তখন জাহাজে মারা যায়। সংসারে তার আর কেউ ছিল না বলে টাকাটা পৌঁছল সেই ভাইয়েরই কাছে। আবার সে টাকাটা ওড়ালো। ইনসাফ কোথায়?